অবশেষে চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া। রাস্তায় রাস্তায় নেতাকর্মীদের ঢল। সুস্থ হয়ে ফিরতে দেশবাসীর কাছে দোয়া কামনা। চিকিৎসার জন্য লন্ডনে গেছেন, এটা আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন। ট্রাভেল পাস নিয়ে দিল্লিতে অবস্থান করছেন শেখ হাসিনা, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। -2 ভাবনা নেই অন্তর্বর্তী সরকারের। সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে হতে পারে গণভোট, অভিমত বিশ্লেষকদের। বিবেচনা করছে সংস্কার কমিটিও, জোর দিচ্ছে সুষ্ঠু প্রয়োগে। কতগুলো ক্ষেত্রে পরিবর্তনের ক্ষেত্রে এই গণভোটের বিধান অন্তর্ভুক্ত করা দরকার। অনুচ্ছেদ 8, 48, 56 ও আর বোধহয় 142, এই 5টা সংশোধন করতে হলে গণভোট লাগবে। সরকারের 5 মাসে কিছুটা স্বস্তির দিকে অর্থনীতি। রপ্তানি আর রেমিটেন্সের বড় ভূমিকা। মূল্যস্ফীতি কমলেও বাড়ছে না বিনিয়োগ। সামগ্রিক অবস্থা যদি উন্নয়ন না হয় তাহলে যে জিনিসটা হবে ছিল শিল্পায়ন ব্যাহত হবে। অর্থনীতির স্বাভাবিক সচলতা ফিরিয়ে আনার জন্য এখানে কিন্তু অর্থায়ন অত্যন্ত প্রয়োজন। টঙ্গী যেন কিশোর গ্যাংয়ের অভয়ারণ্য। 21টি বস্তিতে সক্রিয় একাধিক গ্রুপ। নিত্যকার ঘটনা, ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতি। চট্টগ্রামে বেড়েই চলেছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। বেশিরভাগই শিশু আর প্রবীণ। হাসপাতালে সেবা দিতে হিমশিম অবস্থা। ঘুম থেকে উঠে হাত পা বেঁকে গেছে, খিচুড়ির মতো চলে আসছে, তারপরে আপনার চোখ টোক উপর করে ফেলতেছে। সর্দি, নিউমোনিয়ার ভাবটা একটু কফের হাড়ের মধ্যে বেশি বাড়ে গেছে। নেবুলাইজার করছে, এখন বাচ্চার জ্বর 5-6 এর উপরে চলে যাচ্ছে। তিব্বতে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি বেড়ে 126, আহত 200-র কাছাকাছি। জোরালো কম্পনে ক্ষতিগ্রস্ত 3000-এর বেশি ঘরবাড়ির স্থাপনা। পথে পথে নেতাকর্মীদের ঢল ঠেলে অবশেষে লন্ডনের পথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। চিকিৎসার জন্য কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। মঙ্গলবার রাত 8:30টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হন সাবেক এই প্রধানমন্ত্রী। কিন্তু সড়ক জুড়ে নেতাকর্মীদের ভিড়ে প্রায় 3 ঘণ্টা সময় লাগে বিমানবন্দর পৌঁছাতে। রাত 12:15টায় লন্ডনের উদ্দেশ্যে রওনা হয় খালেদা জিয়াকে বহনকারী বিশেষ বিমান। বিদায় শেষে বিমানবন্দরে খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপোষ করেননি তিনি, তাই তো দলের নেতাকর্মীরা প্রিয় নেত্রীকে আপোষহীন বলেই সম্বোধন করেন। গণতন্ত্রের যাত্রায় অবিচল এই রাজনীতিক অবশেষে উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে। শেষ কবে এমন নেতাকর্মীদের বিপুল উপস্থিতি ঘিরে রেখেছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে? দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রায় 2 বছরের নির্জন কারাবন্দিত্বে নানান রোগে আক্রান্ত হন তিনি। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টায় খানিকটা সুস্থতা মিললেও প্রয়োজন ছিল বিদেশে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার। আওয়ামী লীগের শেষ 4.5 বছরের উপেক্ষা শেষে মুক্ত খালেদা জিয়ার গন্তব্য যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিক। জনপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে 6 বছর তাকে আটক করে রাখা হয়েছিল। আমরা বারবার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে, হাসিনাকে আমরা অনুরোধ করেছিলাম চিকিৎসার জন্য তাকে বাইরে যাওয়ার সুযোগ করে দেওয়া হোক, কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনা তিনি কোনো কথাতেই কর্ণপাত করেননি। এর আগে রাত 8:15টায় গুলশানে বাসভবন ফিরোজা থেকে বের হন বিএনপি চেয়ারপারসন। তবে নেতাকর্মীদের ঢলে গুলশান 2 পর্যন্ত 2 মিনিটের পথ পাড়ি দিতে লেগেছে ঘণ্টাখানেকের মতো। এ যেন অন্যরকম ভালোবাসা, শ্রদ্ধা আর আবেগের বহিঃপ্রকাশ। প্রিয় নেত্রীকে শুভকামনা আর এক নজর দেখতেই এই উপচে পড়া ভিড়। নিজের দীর্ঘদিনের পরিচিত গাড়িতে চড়েই ছোট ছেলে কোকর স্ত্রী শর্মিলা রহমানকে পাশে নিয়ে জনতার ভালোবাসায় সিক্ত হন তিনি। একই গাড়িতেই ছিলেন খালেদা জিয়ার সফর সঙ্গী ও বিশ্বস্ত সহায়তাকারী এবং কারা সঙ্গী ফাতেমাও। আলহামদুলিল্লাহ, মানুষের ভালোবাসায় সিক্ত বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। চিকিৎসার জন্য
লন্ডনে গেছেন, এটা আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন। যাওয়ার সময়ে তিনি আবারও বলেছেন যে আপনি সকলকে বলবেন গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে যে তারা যেন আমার জন্য দোয়া করেন। বিমানবন্দর পর্যন্ত পৌঁছাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এই গাড়ি বহরের সময় লাগে 3 ঘন্টার মতো। জনস্রোতের চাপে রাত 11টার দিকে বিমানবন্দরে প্রবেশ করে তার গাড়ি বহর। ঢাকা থেকে দোহা হয়ে লন্ডনে পৌঁছানোর পরই হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি নেওয়া হবে হাসপাতালে। আর বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সহধর্মিণী ডক্টর জোবাইদা রহমান। তাও প্রায় 7 বছর পর সন্তানের সঙ্গে মুখোমুখি সাক্ষাতের এক মাহেন্দ্র ক্ষণ। উনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন ওনার মার জন্য। আর এখান থেকে উনি সরাসরি ক্লিনিকে যাবেন, হসপিটালে আগে উনি চিকিৎসা নেবেন, তারপরে যদি উনি সুস্থ হয় তারপরে তার বাসায় যাবেন, তারপরে সাক্ষাৎ হবে এবং থাকবেন কিছুদিন, তারপরে সুস্থ হয়ে দেশে ফিরবেন। লন্ডনে হসপিটালে ভর্তি হওয়ার পর ওনারা যে ধরনের চিকিৎসা পরীক্ষা নিরীক্ষার পর পদ্ধতি নির্ধারণ করবেন সে অনুযায়ী। খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার আগে শেষ বিদায় জানাতে ফিরোজায় যেমন সর্বস্তরের নেতাকর্মীরা এসেছিলেন, বিমানবন্দরেও তেমনি দলের নীতি নির্ধারকরা শুভেচ্ছা জানান। সবারই প্রত্যাশা সুস্থ হয়ে আবারও ফিরে আসবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পতিত আওয়ামী সরকারের প্রায় 4.5 বছরের উপেক্ষা, নেতাকর্মীদের দীর্ঘদিনের অপেক্ষা শেষে অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশে যাচ্ছেন উন্নত চিকিৎসার জন্য। সুস্থ হয়ে আবারও দেশে ফিরবেন তিনি এবং বিএনপি কেবল নয়, গোটা দেশের রাজনীতির অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবেন এমন প্রত্যাশা সর্বস্তরের। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। নেতাকর্মীদের উচ্ছ্বাস আর শুভেচ্ছায় সিক্ত হয়ে বিমানবন্দর পৌঁছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাংলাদেশ সময় দুপুর 2টার পর তাকে বহনকারী বিমান পৌঁছাবে হিথ্রো এয়ারপোর্টে, যেখানে তাকে স্বাগত জানাবেন ছেলে তারেক রহমান সহ পরিবারের অন্য সদস্যরা। উন্নত চিকিৎসা শেষে আবারও দেশ ও দলের হাল ধরবেন খালেদা জিয়া, এমনটাই প্রত্যাশা বিএনপি কর্মী ও সমর্থকদের। খালেদা জিয়ার গাড়ি বহরে ছিলেন সহকর্মী আরিফিন শাকিল। এই যাত্রা স্বস্তির নতুন স্বপ্নের হাতছানি। রাত 8:15টায় বিএনপি চেয়ারপারসন বাসা থেকে বের হওয়ার পরপরই উচ্ছ্বাস আর আনন্দে মেতে ওঠেন দুপুর থেকে অপেক্ষামান নেতাকর্মীরা। ভাড়া বাসা ফিরোজা থেকে গুলশান 2 হয়ে বনানী, সব নির্দেশনা উপেক্ষা করে মূল সড়কে নেমে আসেন বিএনপির হাজারো নেতাকর্মী আর জনতা। উষ্ণ ভালোবাসায় সিক্ত করেন 3 বারের সাবেক প্রধানমন্ত্রীকে। হাত নেড়ে ভালোবাসার জবাব দেন খালেদা জিয়া। এখানে অনেক আবেগ এবং অনেক কিছু নিয়ে আজকে আসছি, একটিবার ম্যাডামকে দেখব। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইতিমধ্যেই দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, তিনি চিকিৎসা শেষে বাংলাদেশের মাটিতে যেন ফিরে আসেন। বেদনা যেমন এবং খুশিরও আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাইরে যাচ্ছেন, আসলে এই আবেগের কথা আসলে বলে ভাষা প্রকাশ করা যাবে না। শত শত মোটরসাইকেল আর পুলিশি নিরাপত্তায় গাড়িবহর ছুটে চলে এয়ারপোর্টের দিকে। তখনও একটু কমেনি মানুষের আবেগ আর অনুভূতি। প্রিয় নেত্রী সুস্থ হয়ে দেশে ফিরবেন, নেতৃত্ব দিবেন দল, দেশ আর দশের, এমন প্রত্যাশা সবার কণ্ঠে। জনগণের গণতান্ত্রিক অধিকার এবং জনগণের ভোটাধিকার এবং জনগণের অধিকার আদায়ের জন্য তিনি সবসময় জনগণের পাশে থাকবেন। উনি সুচিকিৎসা করে আবার এই দেশের বাংলাদেশের মানুষের মাঝে উনি ফিরে আসবেন, দেশকে নেতৃত্ব দিবেন, জাতিকে ঐক্যবদ্ধ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ। একমাত্র নেত্রী যিনি কখনোই পরাজিত হননি এবং বাংলাদেশের মানুষ যাকে কখনোই পরাজিত হতে দেখেননি এবং হতে দিতে চানও না। ইতিহাসের নানা ঘটনা প্রবাহের কারণে উচ্ছ্বাস আর আবেগের মাঝেও উকি দেয় ভয় শঙ্কা। তবে নেতাকর্মীরাও প্রস্তুত জিয়া পরিবার ঘিরে সব ষড়যন্ত্র রুখে দেয়ার। অন্যান্য বারের মতো আগামীতে যে কোনো ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলা করার জন্য যুবদল সর্বদা প্রস্তুত আছে। যুবদল জিয়া পরিবারের ভ্যানগার্ড হিসেবেই রাজপথে চির থাকবে। আমরা ঐক্যবদ্ধ, সুসংগত, আমরা ঢাকা শহরের সমস্ত জনগণকে নিয়ে, সমস্ত বাংলাদেশের জনগণকে নিয়ে আমরা এটা প্রতিরোধ করবো ইনশাল্লাহ। রাত 10টায় ফ্লাইটের সূচি থাকলেও নেতাকর্মীদের ভিড় ঠেলে খালেদা জিয়ার গাড়িবহর এয়ারপোর্টেই পৌঁছায় প্রায় 1 ঘন্টা পর। তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন নগরবাসী। এমন স্বস্তিকর দিনের জন্য বিএনপি নেতাকর্মীদের অপেক্ষা করতে হয়েছে প্রায় 4.5 বছর। কত আবেদন, নিবেদন, কর্মসূচি, অনুরোধের পরও অসুস্থ খালেদা জিয়াকে বিদেশে নেয়ার অনুমতি দেয়নি তৎকালীন শেখ হাসিনা সরকার।
নতুন রাজনৈতিক পরিবেশে। তাই নেতাকর্মীরা চান খালেদা জিয়া দেশে ফিরে আবারও বিএনপির নেতৃত্ব দেবেন। তবে খালেদা জিয়া বিএনপির রাজনীতিতে আগামী দিনে কতটা সক্রিয় হন তাই এখন দেখার বিষয়। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। আজ আবারও হবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আপিল শুনানি। মঙ্গলবার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শুনানি শেষে বুধবার পর্যন্ত মুলতবির নির্দেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, মনগড়া এবং রাজনৈতিক উদ্দেশ্যে সাজা দিয়ে খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়। আপিলে তিনি ন্যায় বিচার পাবেন এমনটাই প্রত্যাশা আইনজীবীদের। গত 11 নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তার 10 বছরের সাজা স্থগিত করেন আদালত। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার লিভ টু আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ। ট্রাভেল পাস নিয়ে দিল্লিতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমন তথ্যই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এছাড়া জুলাই আগস্ট গণহত্যায় জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনা সহ 75 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। বাতিল হয়েছে গত 15 বছর গুম খুনে জড়িত আরও 22 জনের পাসপোর্ট। মঙ্গলবার রাতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, পাসপোর্ট ডেলিভারিতে আজ থেকে SMS পাবেন প্রবাসীরা। তাদের আটকে থাকা বেশিরভাগ পাসপোর্ট বিভিন্ন দূতাবাসে পৌঁছেও গেছে। জানানো হয় 40 কোটির মধ্যে 11 কোটি পাঠ্য বই বিতরণের কথাও। বৈষম্য রোধে জুলাই আগস্টে আন্দোলন করে ছাত্র জনতা। ওই আন্দোলন দমাতে গণহত্যার মতো পথ বেছে নেয় হাসিনা সরকার। এরপর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী। মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, শেখ হাসিনা সহ জুলাই আগস্টে গণহত্যায় জড়িত 75 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। সেই সাথে বাতিল করা হয়েছে গুম খুনে জড়িত আরও 22 জনের পাসপোর্টও। জানানো হয়, ট্রাভেল পাস নিয়ে দিল্লিতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা গুমের সাথে সম্পৃক্ত এরকম অভিযোগে পাসপোর্ট বাতিল করা হয়েছে 22 জনের, এবং জুলাই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত বা জুলাই হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত এমন 75 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। ভারত সরকার থেকে কিন্তু ইতিমধ্যে বলা হয়েছে যে ওনাকে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়েছে। প্রেস উইং জানায়, বুধবার থেকে পাসপোর্ট ডেলিভারির সময় প্রবাসীদের কাছেও SMS পাঠানো হবে। প্রায় 2 লাখ MRP পাসপোর্ট আটকে ছিল প্রবাসীদের। এর মধ্যে 1,82,000 পাসপোর্ট পৌঁছানো হয়েছে বিভিন্ন দূতাবাসে। এদিকে হয়রানি কমাতে দেশে এজেন্ট নিয়োগ করবে পাসপোর্ট অফিস। আগামীকাল থেকে এই পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে এই SMS সার্ভিসটা বিদেশেও চালু হবে। আউটসোর্সিং করে কিছু প্রপার এজেন্ট নিয়োগ দেওয়া হবে, যারা পাসপোর্টের আবেদনের জন্য পাসপোর্ট যারা আবেদনকারী তাদেরকে সাহায্য করবেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, 31 ডিসেম্বরের মধ্যে 6 সংস্কার কমিশনের রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল। কাজ শেষ না হওয়ায় 15 জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেবে 5টি কমিশন। এমনও হয়েছে যে প্রতি সপ্তাহে 7 দিনই কাজ করতে হয়েছে, 10-12 ঘন্টা করে। তারপরেও এখন আমরা আশা করছি, ইন্টারিম গভর্নমেন্ট আশা করছে যে এই 6টা কমিশনের মধ্যে 5টা কমিশন 15 তারিখের তাদের রিপোর্টগুলো জমা দিবে। প্রেস উইং জানায়, 40 কোটির মধ্যে 6 জানুয়ারি পর্যন্ত 11 কোটি বই বিতরণ করা হয়েছে। অসাধু চক্রের অসহযোগিতায় বই ছাপাতে বিঘ্ন ঘটেছে। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। বিগত সরকারের আমলে টেক্সট বুক ছাপার সাথে জড়িত কিছু একটা অসাধু চক্র গড়ে উঠেছিল। এই চক্রটা এইবারও সক্রিয় ছিল। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। লুটপাট, দুর্নীতি আর জুলাই আগস্ট গণহত্যায় জড়িতদের রাজনীতি করার কোনো অধিকার নেই, -2 ফর্মুলা নিয়ে ভাবছে না সরকার। এসব কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যদি ভাবে সব সংস্কারের প্রয়োজন নেই, তাহলে চলতি বছর ডিসেম্বরের মধ্যেই হবে নির্বাচন। ইন্টারিম গভর্নমেন্ট একটা রোড ম্যাপ দিয়েছে এবং দুইটা ব্রড একটা টাইম লাইন দিয়েছে। একটা হচ্ছে যে যদি পলিটিক্যাল পার্টিগুলো মনে করে যে তারা খুব বেশি রিফর্ম চাবে না, তাহলে আমরা এই বছরের ডিসেম্বরের মধ্যে একটা ইলেকশন করব। আর যদি পলিটিক্যাল পার্টিগুলো মনে করেন যে না, এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট, একে দিয়ে আমি অনেকগুলো রিফর্মের কাজ করিয়ে নেই, আরো আমার রিফর্মটা লাগবে, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা আরো 6 মাস আমরা সময় নিব। সংবিধান সংশোধন বা পরিবর্তনের মতো জাতীয় সিদ্ধান্ত নিতে জনমত জানতে হতে পারে গণভোট।
তবে নজর রাখতে হবে অপপ্রয়োগ যেন না হয়। পঞ্চদশ সংশোধনীর রায়ে গণভোট বাতিল প্রসঙ্গটিকে এভাবে দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে গণভোটের প্রয়োজনীয়তা আছে, এমনকি সংস্কার কমিটির বিবেচনায় আছে বিষয়টি। লাভলি বিথির রিপোর্টে বিস্তারিত। দেশে গণভোট হয়েছে 3 বার। রাষ্ট্র ক্ষমতা নিয়ে 1977 ও 85 সালে, এছাড়া সাংবিধানিক গণভোট হয় 1991 এর সেপ্টেম্বরে, যেটির মাধ্যমে রাষ্ট্রপতি থেকে আবারও প্রধানমন্ত্রী শাসিত সরকার প্রবর্তিত হয়। প্রথম গণভোটে রাষ্ট্রপতি হিসেবে জিয়াউর রহমান এবং তার কর্মসূচিগুলোর উপর জনগণের আস্থা নিশ্চিত করা হয়। দ্বিতীয়বার 1985 সালে জেনারেল এরশাদের সামরিক শাসন বৈধতা পায় গণভোটে। আওয়ামী লীগ শাসনামলে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল হয় গণভোট। গেল 17 ডিসেম্বর ওই সংশোধনী মামলায় তত্ত্বাবধায়ক সরকার এবং গণভোট পুনর্বহাল করে রায় দেন হাইকোর্ট। বিশ্লেষকরা বলছেন, গণভোট শক্তিশালী গণতান্ত্রিক পদ্ধতি, প্রয়োজনীয়তা আছে বাংলাদেশের প্রেক্ষাপটে। এটা হলো জনগণের মতামতের প্রতিফলন। জনগণের মতামত প্রতিফলনের জন্যই কতগুলো ক্ষেত্রে, পরিবর্তনের ক্ষেত্রে এই গণভোটের বিধান অন্তর্ভুক্ত করা দরকার। ওটা তো নির্বাচন কমিশনে কার্যকর করতে হবে, যাদের করণীয়, যাদের এরপরে দায়িত্ব, তাদের কার্যকর করতে হবে। গণভোটের বিধান আছে সংবিধান সংশোধন বা পরিবর্তন এবং গুরুত্বপূর্ণ আইন প্রণয়নে। তবে চাইলেই যে কোনো বিষয়ে গণভোট করা যায় না বলে জানালেন ডক্টর শাহদিন মালিক। প্রিয়াম্বল, তারপরে অনুচ্ছেদ 8, 48, 56 ও আর বোধহয় 142, এই 5টা সংশোধন করতে হলে গণভোট লাগবে। অন্যগুলোতে সংশোধন করতে হলে গণভোট লাগবে না। অতএব গণভোটটা খুব সীমিত, মানে আর ওই অনুচ্ছেদগুলি যদি কোনো পরিবর্তন না হয় তাহলে গণভোটের দরকার নেই। সংস্কার কমিশনও বিবেচনায় নিয়েছে গণভোটের বিষয়টি। জোর দেয়া হচ্ছে সুষ্ঠু প্রয়োগের উপর। খারাপ দিক নয়, ওগুলো হলো প্রয়োগের খারাপ দিক। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। আগস্ট থেকে ডিসেম্বর সরকারের 5 মাসে কিছুটা স্বস্তির দিকে অর্থনীতি। সেক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে রপ্তানি ও রেমিটেন্স। ঠেকানো গেছে রিজার্ভের পতন। নানামুখী সংস্কার উদ্যোগের পর কিছুটা ঘুরে দাঁড়িয়েছে ব্যাংক খাত। মূল্যস্ফীতি কিছুটা কমলেও এখনও ফেরেনি স্বস্তি, বাড়ছে না বিনিয়োগ। ডলারের উচ্চ মূল্য আবারও তৈরি করেছে অস্বস্তি। পাচার হওয়া অর্থ ফেরানোর উদ্যোগ আছে, কিন্তু দৃশ্যমান অগ্রগতি নেই। রিমন রহমানের রিপোর্টে জানব বিস্তারিত। গ্যাস এবং বিদ্যুতের তীব্র সংকট, আছে নানামুখী সীমাবদ্ধতা। তারপরও চাঙ্গা রপ্তানি বাণিজ্য, উৎপাদন ধরে রেখেছে দেশের হাজার হাজার উদ্যোক্তা। অন্তর্বর্তীকালীন সরকারের 5 মাসে অর্থনীতিতে স্বস্তি দিয়েছে রপ্তানি আয়। এ সময় রপ্তানি হয়েছে $24 বিলিয়ন পণ্য। অর্থনীতির ভিতকে কিছুটা শক্ত করেছে রেমিটেন্স আয়। জুলাই থেকে ডিসেম্বর এই 6 মাসে প্রবাসী আয় এসেছে $14 বিলিয়ন। এর ফলে আমদানি ব্যয় মেটাতে স্বস্তি তৈরি হয়েছে, পাশাপাশি ঠেকানো গেছে রিজার্ভের পতন। অর্থনীতির স্বাভাবিক সচলতা ফিরিয়ে আনার জন্য এখানে কিন্তু অর্থায়ন অত্যন্ত প্রয়োজন, বিনিয়োগের জন্য এবং বিভিন্ন ধরনের যে আমাদের অর্থনীতি সচল করার জন্য যে বাধাগুলো আছে, এই বাধাগুলো দূর করার জন্য, সংস্কার সাধন করার জন্য প্রতিটি ক্ষেত্রেই তো অর্থের প্রয়োজন আছে। ভেঙে পড়া ব্যাংক খাত টেনে তুলতে নেওয়া হয়েছে নানান সংস্কার পদক্ষেপ। ভেঙে দেওয়া হয়েছে 11টি ব্যাংকের পর্ষদ, সরিয়ে দেওয়া হয়েছে বিতর্কিত ব্যাংকের এমডি ও চেয়ারম্যানদের। তবে খেলাপি ঋণ কমিয়ে আনা এখন বড় চ্যালেঞ্জ। লাফিয়ে বাড়তে থাকা মূল্যস্ফীতির সূচক এখন কিছুটা নিম্নমুখী। জুলাই থেকে নভেম্বর এই 5 মাসে বাড়ে মূল্যস্ফীতি, তবে ডিসেম্বর মাসে কিছুটা কমেছে পারদ। যদিও খাদ্য মূল্যস্ফীতি এখনও 12 ভাগের বেশি, যা অস্বস্তির কারণ। মূল্যস্ফীতি রোধে যেগুলো সহায়ক হবে, এই জিনিসগুলোকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। শ্রমবাজারে যারা আসছেন তাদের যদি কর্মসংস্থানের ব্যবস্থা না করা যায়, তাহলে কিন্তু এটা যেমন একটা সামাজিক অসন্তোষের সৃষ্টি হবে, একই সঙ্গে সঙ্গে আমাদের উন্নয়ন প্রক্রিয়া এবং প্রবৃদ্ধিও কিন্তু ব্যাহত হবে। রাজস্ব আহরণ বা অভ্যন্তরীণ আয়ের স্বস্তি নেই, বরং দিন দিন বাড়ছে ঘাটতি। অর্থবছরের 5 মাসে ঘাটতি দাঁড়িয়েছে 42,000 কোটি টাকা। গেল 6 মাসে উন্নয়ন ব্যয়ে লাগাম টেনেছে সরকার। একই সঙ্গে বেসরকারি খাতের উৎপাদন কমে যাওয়ায় তলানিতে মোট দেশজ উৎপাদন বা জিডিপি। প্রত্যেকটা ইন্ডাস্ট্রি যেটা গ্যাস ভিত্তিক, ক্যাপটিভ পাওয়ার এবং প্রসেসে সবাই সাফার করছে, আগের মতোই করছে। আমরা তো বিদ্যুতের একই অবস্থা। তো ডলার এখন আবার দেখা যাচ্ছে একটু ভলাটাইল হচ্ছে। তো সেই জন্যে সামগ্রিক অবস্থার যদি উন্নয়ন না হয়,
তাহলে যে জিনিসটা হবে ছিল আপনার শিল্পায়ন ব্যাহত হবে। নতুন করে ডলারের উচ্চমূল্য আর্থিক খাতে নানামুখী চাপ তৈরি করতে পারে। পাচার করা অর্থ ফিরিয়ে আনাও সরকারের সামনে এখনো বড় চ্যালেঞ্জ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। কিশোর গ্যাংয়ের অভয়ারণ্য গাজীপুরের টঙ্গী শিল্পাঞ্চল। 21টি বস্তির প্রতিটিতেই সক্রিয় একাধিক গ্যাং, যারা প্রতিনিয়ত স্থানীয়দের উপর চালাচ্ছে হামলা, ছিনতাই, চাঁদাবাজি আর ডাকাতি নিত্যনৈমিত্তিক ঘটনা। নগরবাসীর অভিযোগ, কোনো তৎপরতা নেই আইন শৃঙ্খলা বাহিনীর। ঠিক যেন কোনো সিনেমার শুটিং। দেশীয় অস্ত্র হাতে হামলা চালাচ্ছে একদল কিশোর। যাকেই সামনে পাচ্ছে তাকেই চলছে কোপানোর চেষ্টা। এমন ঘটনা টঙ্গী শিল্পাঞ্চলে এখন নিত্যদিনের কাহিনী। টঙ্গী এখন যেন ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাত চক্রের অভয়ারণ্য। শুধু সন্ধ্যা বা রাত নয়, দিনে দুপুরেও অবলীলায় চুরি ছিনতাই চালিয়ে যাচ্ছে একাধিক কিশোর গ্যাং। বাধা দিতে গেলে পড়তে হয় গ্যাং সদস্যদের রোষনলে। এরই মধ্যে তাদের হাতে আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক। দৌড়ার আগে ভাঙছে গেট, ভাঙিয়ে দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে পরে আঙ্গরে বারাকার সব পালাইছে। বাবা তোমার কাছে মাছ চাই বাবা, আমার পুত্রের একটা কূপ দিও না, আমি কইতাছি পরে তারপর আর দাওড়া লইছে দিব, পরে আমি পা দুইটার মধ্যে নেশা খায় এতে করে। ওনার রাস্তাঘাটে কোনো মা বোন বাড়ার পায় না, কেউ বাড়া চারে না। শুধু সাধারণ মানুষই নয়, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপরও চড়াও হতে পিছপা হয় না এসব কিশোর গ্যাং সদস্যরা। ব্যাংক মাঠ, কেরানির টেক, নতুন বাজার, টেন্টি সহ বিভিন্ন বস্তি থেকে নিজেদের কার্যক্রম চালায় এ সকল গ্যাংয়ের সদস্যরা। 5 আগস্টের পর থেকেই বেড়েছে তাদের অত্যাচার। আমার বাবার দোকানতে বের করে না ফালাইয়া সব না হলে 20-25 জন সবার হাতে 2-3টা করে রাম দাও। পরে আমার বাবার এরকম করে কোবাইছে, চিন্তা করে। তারপর আমরা বাধা দিলেই মনে করেন ওরা এদিকে সারাদিন মনে করেন দিনের বেলা লাগে রাতের বেলা মনে করেন 24 ঘন্টা ওরা এরকম করে। পড়াশোনাটা জানানো হইলে পড়াশোনার তো কোনো উদ্যোগ নিতে আসে না। তো বাঁচার উপায় হইলো দেখা যাচ্ছে যে হয়তো নিজেরা মরতে হইব, নাহলে মারতে হইবে, এছাড়া তো উপায় দেখতে আসি না আমরা। কালকে রাত্র যেরকম শুনছি যে আসতেছে, নিজের দোকান ফালাইয়া দৌড়ে গেছি, দোকানটা কি করবো, আগে তো আমার নিজের যান বাঁচাইতে হইব। নগরবাসী জানায়, পুলিশের টহল নজরদারি কম থাকায় দৈনন্দিনই হামলা চালাচ্ছে কিশোর গ্যাং। অন্যদিকে পুলিশ কর্মকর্তার দাবি, ডাকাতি, ছিনতাই রোধে অভিযান চলছে নিয়মিতই। পুলিশ আইসে, আয়া জনপক্ষের দৌড়াইছে, দৌড়াইয়া আবার পুলিশ গেছে, আবার আইসে ওরা। ঘটনা যে ঘটছে না সেটি বলার সুযোগ নেই, ঘটনা ঘটছে। তবে আমাদের কাছে বেশ কিছু ছিনতাইয়ের তথ্য ছিল, বিশেষ করে টঙ্গী কেন্দ্রিক। সেখানে কিন্তু ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন যে বেশ কিছু অভিযান আমাদের হয়েছে এবং বেশ অনেক ছিনতাইকারী ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। শিল্পাঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে কিশোর গ্যাং সদস্যদের গ্রেফতারের পাশাপাশি তাদের প্রশ্রয় দানকারীদেরও আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। বিএনপির তৃণমূলের রাজনীতি এখন জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতা মুখর, যার ঢেউ লেগেছে ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে। এর মধ্যে রংপুরের গঙ্গাচড়ার মর্নিয়া ইউনিয়নে কমিটিতে স্থান পাওয়া না পাওয়া নিয়ে চলছে পাল্টাপাল্টি অভিযোগ। কেন্দ্রের নির্দেশে তৃণমূলের কমিটি গঠন শুরু করেছে বিএনপি। তৃণমূল পর্যায়ে চলছে কমিটি গঠন প্রক্রিয়াকে ঘিরে বিভক্তি দেখা দিয়েছে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্নিয়া ইউনিয়নে। আহ্বায়ক কমিটির বিরুদ্ধে আওয়ামী লীগের শাসনামলে সুবিধাভোগের অভিযোগ বঞ্চিতদের। আওয়ামী লীগের নির্বাচন করছে অ্যাডভোকেট রাজুর ব্যানারে, তাদের ছবি আছে, ফুটেজ আছে, অডিও আছে, ভিডিও আছে এবং নৌকা মার্কার তারা ভোট চেয়েছে। মীর কাসেম মিঠু আমাদের পুরানা বিএনপিকে উনি সুযোগ দেবেন না, এই জন্য আমাদের কাউকে উনি কমিটিতে রাখেন নাই। ইতিপূর্বে আওয়ামী লীগের সুযোগ সুবিধা নিছিল বা লাঙ্গুলের বইটা ধরিয়া যারা কাজ করছে তাদেরকে নিয়ে ওয়ার্ড কমিটিগুলো গঠন করতেছেন। সব অস্বীকার করে পাল্টা দোষারোপ আহ্বায়ক কমিটির। ফ্যাসিস্ট সরকারকে সহায়তা করার অভিযোগ বঞ্চিত গ্রুপের বিরুদ্ধে। এই তোফাজ্জল হোসেন আমাদের বিরুদ্ধে যে
সাংবাদিক সম্মেলন করেছে, মানববন্ধন করেছে, এটা সব তার যুক্তিহীন। সে এখন আওয়ামী লীগের সাথে থেকে যে সম্পদ করেছে সেই সম্পদটা রক্ষা করার জন্য আমাদের দলে সে ভিত্তি চায়। তোফাজ্জল সে ছাত্র দলের সভাপতি ছিল, কিন্তু সে যখন চাকরিতে চলে যায় তখন মর্নে ইউনিয়ন ছাত্র দল বাদ দিয়ে চলে যায়। জেলা বিএনপি বলছে দলের নেতৃত্বে প্রতিযোগিতা একটা সৌন্দর্য, কিন্তু আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টতার প্রমাণ পেলে কমিটিতে ঠাঁই হবে না। মর্নে ইউনিয়নে যে সমস্যাটা হয়েছিল দুপক্ষের মতো আমরা ইতিপূর্বে বসে ওটার সমাধান আমরা ইতিমধ্যেই সম্পন্ন করেছি আর কি। যদি কোনো সমস্যা থাকে পরবর্তী অবশ্যই আমরা সেটা দেখব। ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলায় প্রত্যক্ষ ভোটে কমিটি গঠনের পর জেলায় জেলায় সম্মেলন করবে বিএনপি। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। দর্শক, শীতের খবরাখবর জানবো। পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছে আমার সহকর্মী রনি মিয়াজি। রনি, আজ জেলায় শীতের দাপট কেমন দেখছেন এবং চলতি সপ্তাহে তো আরেকটি শৈত্যপ্রবাহ হওয়ার কথা, সে ব্যাপারেও জানতে চাই। জি ইসরাত, দেশের সর্বোত্তরের জেলায় পঞ্চগড়ে কিন্তু আমরা দেখেছি যে মৌসুমের শুরু থেকেই কিন্তু শীতের তীব্রতা কথা যদি বলি, উত্তর যে হিমেল হাওয়া এটি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে এবং হালকা কুয়াশা অনুভূত হচ্ছে, ফলে যতই দিন যাচ্ছে ততই কিন্তু শীতের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। আমরা আবহাওয়া পর্যবেক্ষকদের সাথে কথা বলেছিলাম। আবহাওয়া পর্যবেক্ষকরা যে তথ্য দিয়ে আমাদের জানিয়েছে যে উত্তরের হিমেল হাওয়া যখন এই জেলার উপর দিয়ে বয়ে যায় তখনই তাপমাত্রা পারদ উঠানামা করে প্রকোপ বৃদ্ধি পায়। তারা বলছেন যে আগামী সপ্তাহের দিকে শীতের তীব্রতা বৃদ্ধি পাবে, তাপমাত্রা হ্রাস পাবে, এমনটা তারা বলছিলেন। আর গতকাল থেকে এখন পর্যন্ত আবহাওয়ার কথা যদি দেখেছি, গতকাল রাত 8টার পরপরই কিন্তু আমরা দেখেছি পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় কিন্তু আমরা বাতাস বইতে দেখেছি এবং বিভিন্ন এলাকায় কিন্তু হালকা কুয়াশা ছিল এবং ধীরে ধীরে কিন্তু আমরা দেখেছি মধ্যরাত থেকে সকাল অবধি পর্যন্ত কুয়াশা ছিল। এখন কিন্তু কুয়াশা কিছুটা কেটে যাচ্ছে, কিন্তু হিমেল যে হাওয়া এটি কিন্তু ভোর থেকেই বৃদ্ধি পেয়েছিল এবং সকাল 6টার পরেই কিন্তু আমরা দেখেছি যে অনেকখানি হিমেল হাওয়া বৃদ্ধি পেয়েছে। ফলে এই এলাকার যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে, খেটে খাওয়া মানুষ রয়েছে, ধন্যবাদ আপনাকে। আমরা সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। ধন্যবাদ আপনাকে। জিপিএইচ কোয়ান্টাম B6। শীত পুরোপুরি জেঁকে বসায় চট্টগ্রামে বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই। সরকারি বেসরকারি সব হাসপাতালে রোগীর চাপ, বেশিরভাগই ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টে আক্রান্ত শিশু। আশপাশের জেলা উপজেলা থেকেও আসছে অনেকে। চাপ সামলাতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। 5 মাস বয়সী এই শিশু প্রচণ্ড ঠান্ডায় নিউমোনিয়া, শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে 4 দিন আগে ভর্তি হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু স্বাস্থ্য ওয়ার্ডে। পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়। নিউমোনিয়া ছিল, আগ্রাবাদ ভর্তি ছিলাম আমরা ওইখান থেকে আইসিইউতে ভর্তি ছিল। কাশিটা আস্তে আস্তে ঠিক হবে, বাসায় নিয়ে গেছি। বাসায় নিয়ে যাওয়ার পরে দেখতেছি বাসায় কাশিটা আস্তে আস্তে আবার বেড়ে গেছে। শুধু চট্টগ্রাম মেডিকেল জেনারেল হাসপাতাল বা মা ও শিশু হাসপাতাল নয়, সরকারি বেসরকারি সব হাসপাতালের চিত্র একই। পৌষের হাড় কাঁপানো শীত শুরুর পর বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। শহর ছাড়াও আশেপাশের জেলা উপজেলা থেকেও রোগী আসছে হাসপাতালে। সকালে ঘুম থেকে উঠে হাত পা বেঁকে গেছে, খিচুড়ির মতো চলে আসছে, তারপরে আপনার চোখ টোক উপর করে ফেলতেছে। সর্দি, নিউমোনিয়ার ভাবটা একটু কফের হাড়ের মধ্যে বেশি বাড়ে গেছে। নেবুলাইজার করছে, এখন বাচ্চার জ্বর 5-6 এর উপরে চলে যাচ্ছে। রাত্রে ঘুমাতে পারেনি, আমরা সাথে সাথে চলে যাচ্ছি। আমি নিজেও তো উঠি, ওর সাথে সাথে সকালে আমার বাচ্চার এই অবস্থা থেকে আমি নিজেও পড়ে যাচ্ছি। আক্রান্তদের বেশিরভাগ শিশু এবং বয়স্করা। প্রচণ্ড ঠান্ডার এই সময়ে বাড়তি সচেতনতা অবলম্বনের এবং অসুস্থ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলছেন বিশেষজ্ঞরা। যে বাচ্চার ওষুধ লাগবে সে যদি সঠিক সময়ে ওষুধ শুরু করে, মৃত্যু ঝুঁকি মোটামুটি নেই বললেই চলে। যখন রোগটা বাড়তির দিকে চলে যায় তখন দেখা যায় যে এই শিশুগুলার ঝুঁকি বেড়ে যায়।
মামুন, রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। জামালপুরের ইসলামপুরে বছরের পর বছর থেমে আছে যমুনা নদীর বাম তীরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 5 কিলোমিটারের কাজ। 8 কিলোমিটার বাঁধের শুধু 3 কিলোমিটার অংশের কাজ সম্পন্ন হয়েছে। তাতে প্রতি বছরই বন্যায় ভেসে যায় 8টি ইউনিয়ন। ভোগান্তিতে পড়েন 4 লাখেরও বেশি মানুষ। ডুবে 1000 একর ফসলি জমি আর ঘরবাড়ি। যমুনার এই অপার সৌন্দর্য সাজের আলোয় যতটা মোহনীয়, ঠিক তার উল্টো বর্ষায় শান্ত ধীরে বয়ে চলা নদী ধারণ করে রুদ্রমূর্তি। বন্যায় ভাসিয়ে নেয় দুকুল, ডুবে যায় আশেপাশের বিস্তীর্ণ গ্রাম। এ অঞ্চলের বাসিন্দাদের দুর্দশা দূর করতে পারে একটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, যার নির্মাণ কাজ ঝুলে আছে কয়েক বছর ধরে। ফলে অল্প বন্যাতেই ভেসে যায় 8টি ইউনিয়ন। ভোগান্তিতে পড়েন 4 লাখের বেশি মানুষ। আমাদের চলাফেরা, বাজারজাত, তারপর হচ্ছে পোলান স্কুলে, তারপর আমাদের ঘরে পানি যা, ফসল নষ্ট। আমগো প্রায় 10 থেকে 12 বিঘা সম্পত্তি প্রায় যমুনার ভিতরে গেছে, বুঝছেন। প্রতি বছরে বন্যায় প্রতি বছরে বাড়ি ঘরে পানি ঢুকে। আমরা মনে করেন যে গাছতলায় আশ্রয় নেই, কিংবা মনে করেন যে মানুষের বাড়িতে যে আশ্রয় নেই। আমাদের এই অঞ্চলের দক্ষিণ অঞ্চল, যেটা উলিয়া থেকে চিনাডলি যে অঞ্চলটি, এটা হচ্ছে এখানে কৃষি জমির পরিমাণও বেশি দিকে এবং মানুষ কৃষি নির্ভরশীল। এখানে এই পাশে সম্পূর্ণ কোনো রাস্তাঘাট নাই, আপনার নৌকা ছাড়া কোনো চলাচল এখন থেকেই বন্ধ হয়ে গেছে। আরও পানি আসলে আরও দুর্ভিক্ষ শুরু হয়। বিগত সরকারের আমলে এমপিদের ব্যক্তিগত তহবিলের টাকায় নদীর বাম তীরে শুরু হয় নির্মাণ। ইসলামপুরের চিনাডলি ইউনিয়নের গোঠাইল বাজার থেকে সিংভাঙা অংশে 3 কিলোমিটার অংশ নির্মিত হয়। 5 বছর যাবৎ 3 ধাপে কাজ সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। কিন্তু সিংভাঙা থেকে চিনাডলি বাজার পর্যন্ত বাকি 5 কিলোমিটারের কাজে এখনও হাত দেওয়া হয়নি। ফসলি জমি শেষ, পাট শেষ, সব কিছু ধ্বংস। আমাদের জীবনটাই ধ্বংস। গোঠাইল থেকে প্রায় 3 কিলো রাস্তা এদিকে হওয়ার পরেও কিন্তু এই মাথা আগলা থাকার জন্য এদিকে যে পানি যায়, এটা জনজীবনে খুবই বিপর্যয় সৃষ্টি হয়। যে জায়গাটা বাকি আছে, এই জায়গাটা থেকে প্রচুর পরিমাণে পানি ঢোকে বন্যার সময়। স্কুল, মাদ্রাসা, প্রতিষ্ঠান, ব্রিজ, কালভার্ট, যত কাজ, উন্নয়ন কাজগুলো, সমস্ত কাজগুলো আমাদের থাকবে, নাহলে বন্যা সবগুলো ভেঙে যাবো। উপজেলা প্রশাসন বলছে বাকি 5 কিলোমিটার বাঁধের প্রস্তাবনা পাঠানো হয়েছে। যাচাই বাছাই শেষে শুরু হবে কাজ। গোঠাইল বাজার থেকে চিনাডলি বাজার পর্যন্ত যমুনা নদীর তীরে একটি বাঁধের প্রস্তাবনা আছে জনগণের পক্ষ থেকে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটি ফিজিবিলিটি স্টাডি প্ল্যান করেছে। ফিজিবিলিটি স্টাডির রেজাল্টের প্রেক্ষিতে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। বাঁধের কাজ পুরোপুরি শেষ হলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে রেহাই পাবে কৃষি নির্ভর এই জনপদ। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। দখল দূষণে অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছিল প্রাকৃতিক জলাধার চলনবিল। প্রভাবশালীদের দৌরাত্ম্যে সুফল সুবিধা থেকে বঞ্চিত হন প্রান্তিক কৃষক ও জেলেরা। তবে সম্প্রতি প্রশাসনের তৎপরতায় আবার দখলমুক্ত করা গেছে প্রাকৃতিক এই উৎসকে। এতে আর্থসামাজিক উন্নয়ন সহ মাছ ও জীববৈচিত্র্য রক্ষা পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ছোট ছোট অসংখ্য জলাশয়ের মিলনস্থল চলনবিল, যা দেশের অন্যতম শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত। নাটোর, সিরাজগঞ্জ আর পাবনা জেলার কয়েক লাখ মানুষের জীবিকা প্রাকৃতিক এই উৎস। ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানো সহ জীববৈচিত্র্য রক্ষা ও কৃষকের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে গত 3 অর্থবছরে প্রায় 18 কোটি টাকা ব্যয়ে সিংড়া অংশে খনন করা হয় 186 কিলোমিটার খাল। কিন্তু খননের পরই রাতারাতি বাদ দিয়ে এর দখল নেয় প্রভাবশালীরা। ফলে মাছের প্রজনন ক্ষেত্র নষ্ট হয়, পাশাপাশি পানি প্রবাহ বন্ধ হয়ে কৃষকের সেচ খরচও বেড়ে যায় কয়েক গুণ। এই খাল আওয়ামী লীগ আমলে 7 লাখ 8 লাখ করে বিক্রি হতো, কোনো খাল 2 লাখ 3 লাখ করে বিক্রি হতো। আমাদের সেচ দিতে দিত না, আমাদের গরু বাছুর নামাইতে দিত না, হাঁস নামাইতে দিত না। মাছ মারা তো দূরের কথা, তার কাছে যাইতে পারতাম না এবং নদীতে সেচ দেওয়ার জমিতে পানি তুলে দিত না। খালগুলো পুনরুদ্ধারে বারবার অভিযান পরিচালিত হলেও কাঙ্ক্ষিত সুফল পাচ্ছিল না স্থানীয়রা। সম্প্রতি প্রশাসন ও সেনা সদস্যদের তৎপরতায় দখলমুক্ত করা গেছে চলনবিলকে। তাই খালের পানিতে সেচ দেওয়া, মাছ ধরা ও হাঁস পালন সহ নানা সুবিধা পাচ্ছে এ অঞ্চলের লাখ লাখ প্রান্তিক মানুষ। সুন্দরভাবে চলাফেরা করতে পারতেছি, এই খালের পানি দিয়ে আমরা সেচ দিয়ে জমি জমা আবাদ করতে পারতেছি। চলনবিলটা অনেক বছর পরে মনে হচ্ছে একটা প্রাণ ফিরে পেয়েছে। পানিও ব্যবহার করতে পারছি,
মাছও খাইতে পারছি, সমস্যা হচ্ছে না। এখানে সাঁড়াশি অভিযান চালানো হয়েছে, এর ফলে কিন্তু চলন বিলের সেচ সুবিধা বৃদ্ধি পেয়েছে এবং চলন বিলের যে জীব বৈচিত্র্য বলেন, মৎস্য বলেন, এগুলো কিন্তু সংরক্ষিত হচ্ছে। খাল খননের ফলে বিলের 18,000 হেক্টর জমির জলাবদ্ধতা দূর হয়ে সেচের আওতায় এসেছে। বিল দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত রাখার আশ্বাস প্রশাসনের। এই খালগুলো একেবারে উন্মুক্ত থাকবে, এটা সাধারণ মানুষের জন্য, কৃষক যেন ব্যবহার করতে পারে, এখানকে পানি নিয়ে সেচ দিতে পারে, সাধারণ মানুষ যেন এই যে মিঠা পানির যে মাছ সেটা স্বাদ যেন সাধারণ মানুষও নিতে পারে। এই জন্য প্রশাসন তৎপর। আমরা রাত নেই দিন নেই একাকার করে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরকে সাথে নিয়ে আমরা অভিযান করছি। পানাশী প্রকল্পের মাধ্যমে 185 কিলোমিটার খাল খাড়ি সংস্কার ও পুনঃখনন কাজ সম্পন্ন করেছে। ফলে চলনবিল এলাকার প্রায় 18,000 হেক্টর জমির জলাবদ্ধতা দূরীভূত হয়েছে এবং অতিরিক্ত 50,000 মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদিত হচ্ছে। সবশেষ জরিপ অনুযায়ী 3 জেলায় ছড়িয়ে থাকা চলন বিলের আয়তন 1150 বর্গ কিলোমিটার। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। ইংল্যান্ডে বোলিং অ্যাকশন টেস্টে আর্ম বল ডেলিভারিতে সমস্যা ধরা পড়েছিল সাকিব আল হাসানের। সেই ডেলিভারিতে 21 ডিগ্রি হাত ভাঁজ হয়েছিল বলছেন আবুধাবি টি10-এ সাকিবের সাথে কাজ করা কম্পিউটার অ্যানালিস্ট মহসিন শেখ। সম্প্রতি বাংলাদেশ দলের সাথে কাজ করা এই পাকিস্তানি বলছেন জাতীয় দলে আবারও খেলতে সব প্রস্তুতি নিচ্ছেন সাকিব। এমনিতেই অক্রিকেটীয় কারণে সাকিবের বাংলাদেশে হয়ে খেলার পথটা প্রায় বন্ধ। মরার উপর খড়ার ঘা হয়ে আসে তার অ্যাকশন সমস্যা। কাউন্টিতে সারের হয়ে খেলার সময় তার অ্যাকশনে সমস্যা ধরা পড়লেও সাকিব যে টেস্টে উত্তীর্ণ হতে পারবেন না সেটা কারো কল্পনাতেও ছিল না। কিন্তু সেটা হবার পর সাকিবের সাথে ফ্র্যাঞ্চাইজি লিগে কাজ করেছেন কম্পিউটার অ্যানালিস্ট মহসিন শেখ। এই পাকিস্তানি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান জানালেন বিস্তারিত। Mohsin bhai, you work with Shakib Al Hasan during his last franchisee T10 tournament. So what was the actually problem he faced with his bowling action? Can you give us any idea? When he tested in England, his one of the ball, that arm ball that he bowls, that was সাকিব যখন ইংল্যান্ডে টেস্ট দিয়েছিল তখন তার আর্ম বল ডেলিভারিতেই কেবল সমস্যা ধরা পড়ে, বাকিগুলো ভালো ছিল। খুব সম্ভবত 21 ডিগ্রির বেশি বেঁকে গিয়েছিল হাত, যা নিয়মের বাইরে। তবে এটা বড় কোনো ইস্যু না, কারণ সাকিব লম্বা সময় টেস্ট খেলছিল না, ঘরোয়া লঙ্গার ভার্সনও না। ইংল্যান্ডে সাকিব পরীক্ষায় ব্যর্থ হবার পর সাকিব ফ্র্যাঞ্চাইজি লিগে তার বোলিং অ্যাকশন শোধরাতে কাজ করেছেন। সে সময় তার সাথে ছিলেন মহসিন। সাকিব আবারও চেন্নাইতে দিয়েছেন দ্বিতীয় টেস্ট। কেমন ছিল সেটা? সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে যে যে ডেলিভারি করে তার সবগুলোর পরীক্ষা দিয়েছে। আইসিসির নিয়ম তাই বলে। আমি অস্ট্রেলিয়াতে কাজ করার সময় টেস্টের অংশ ছিলাম, এটাই নিয়ম। সাকিব আল হাসানকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে দেখতে চান অধিনায়ক শান্ত, সভাপতি ফারুক আহমেদও। এমন খবরে মুখর এখন বাংলাদেশের ক্রীড়াঙ্গন। সাকিব কি চান সেটা কিন্তু জানা নেই কারো। তার সাথে কাজ করা মহসিন বলছেন সাকিবও মুখিয়ে আছেন আবারও লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামতে। সাকিব তার সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করছে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত থাকতে। সে কারণে সে সারা বিশ্বে টুর্নামেন্ট খেলছে, ফিটনেস নিয়ে কাজ করছে। গত এশিয়া কাপে তার চোখের সমস্যা প্রথম ধরা পড়ার পর সে হেড পজিশন বদলানো থেকে শুরু করে সম্ভাব্য সব কাজ করেছে নিজেকে ফিরে পেতে। সে খুব ভালো শেপে আছে, আশা করি টেস্টে উতরে যাবে সে, আবারও পরবে জাতীয় দলের জার্সি। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, সিলেট। তিব্বতে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 126 জনে, আহত 200-র কাছাকাছি। সময়ের সাথে পাল্লা দিয়ে চলছে উদ্ধার অভিযান। জীবিতদের সন্ধানে রাতভর বিরতিহীন অনুসন্ধান চালায় জরুরি বিভাগ, অংশ নেয় স্থানীয়রা। উদ্ধার তৎপরতার সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার তিব্বত ও আশপাশের এলাকায় স্থানীয় সময় সকালে অনুভূত হয় 7.1 মাত্রার ভূমিকম্প। বিধ্বস্ত হয় 3,500-এর বেশি ভবন ও স্থাপনা। ভূমিকম্পের কয়েক ঘন্টার মধ্যে অনুভূত হয় 40টির বেশি আফটার শক। এখনও বহু এলাকায় বিচ্ছিন্ন বিদ্যুৎ ও পানি সংযোগ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS-এর তথ্য অনুযায়ী চীনের জিজাংয়ে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে হয় উৎপত্তি। নেপাল, ভারত, ভুটান ও বাংলাদেশেও অনুভূত হয় কম্পন। ভারতের সাথে দ্বন্দ্বে জড়ানোর 15 মাসের মধ্যেই ক্ষমতা ছাড়তে হলো কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে। তবে কি ভারত বিরোধী রাজনীতি ডুবিয়েছে প্রভাবশালী এই রাজনীতিককে? ভারতীয় বিশ্লেষকরা বলছেন দিল্লি বিরোধী অবস্থান ট্রুডোর জন্য হিতে বিপরীত হয়েছে।
শিখ সম্প্রদায়ের মন জয় করতে গিয়ে সনাতন ধর্মানুসারীদের পাশাপাশি অনেক কানাডীয়র বিরাগভাজন হন তিনি। ফলে জোরালো হয় তার পদত্যাগের দাবি। Between agents of the government of India and the killing of a Canadian citizen, Hardeep Singh Nijjar. 2023 সালের সেপ্টেম্বরে কানাডার পার্লামেন্টে ভারত সরকারের বিরুদ্ধে খালিস্তানপন্থী শিখ নেতা হারদীপ সিং নিজ্জার হত্যার অভিযোগ তোলেন জাস্টিন ট্রুডো। এরপরই দুই দেশের সম্পর্কে শুরু হয় নজিরবিহীন টানাপোড়েন। পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার আর ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগের জেরে গত বছর আরেক দফা চড়ে উত্তেজনার পারদ। অবশ্য বরাবরই ট্রুডোর বিরুদ্ধে রাজনৈতিক স্বার্থে ভারত বিরোধী অবস্থান নেয়ার অভিযোগ তুলে আসছে নয়াদিল্লি। নানা ইস্যুতে সমালোচিত হয়ে গত কয়েক বছরে জনসমর্থন হারিয়ে ব্যাপক রাজনৈতিক চাপে পড়তে হয়েছে ট্রুডোকে। দেশটিতে বসবাস 18.5 লাখের বেশি ভারতীয়র, এর মধ্যে প্রায় 8 লাখ শিখ। ভারত সরকারের অভিযোগ, শিখদের সমর্থন আদায়ই ভারতের বিরুদ্ধে অবস্থান নেন কানাডার প্রধানমন্ত্রী। এতে বাদবাকি হিন্দু ধর্মাবলম্বীর বিরাগভাজন হয়েছেন তিনি। ভারতের সাথে এই উত্তেজনা ভালোভাবে নেয়নি কানাডার অনেক নাগরিকও। কানাডার সাথে ভারতীয় সাধারণ জনগণের কোনো বিরোধ নেই, তবে যখন ট্রুডো ও জাগমিত সিং ভারত নিয়ে মন্তব্য করা শুরু করলেন তখন ভারতীয়রাও ক্ষেপে যায়। আশা করছি নতুন সরকারের নেতৃত্বে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে। গত বছর হিন্দু মন্দিরে খালিস্তানপন্থীদের হামলার ঘটনায়ও সমালোচনার মুখে পড়তে হয়েছে ট্রুডোকে। অবশ্য যেই শিখদের খুশি করতে ভারত বিরোধী অবস্থান নিয়েছিলেন ট্রুডো, সেই শিখরাও সরব হয়েছেন তার পদত্যাগের দাবিতে। বিশ্লেষকরা বলছেন ভারত বিরোধী অবস্থান ট্রুডোর জন্য হিতে বিপরীত হয়েছে। Justin Trudeau, Prime Minister of Canada, was quite expected. সে ব্যাপক জনসমর্থন হারিয়েছে। ভারতের সাথে সংঘাতে জড়ানোর মতো অনেক ভুল সিদ্ধান্তই নিয়েছেন ট্রুডো। এমন অনেক সমস্যায় জর্জরিত ছিলেন তিনি, যা তার নিজেরই সৃষ্টি। পদত্যাগ ছাড়া ট্রুডোর সামনে আর কোনো বিকল্প ছিল না। ট্রুডোর পদত্যাগ বিশ্ব রাজনীতিতে একটি বড় ঘটনা। গত কয়েকদিন ধরে তিনি অভ্যন্তরীণ ও বাহ্যিকভাবে চাপের মধ্যে ছিলেন। কিছুদিন আগে যাদের সমর্থন পেতে তিনি তার ভারত বিরোধী রাজনীতি চালিয়ে যাচ্ছিলেন, সেই শিখদের নেতা জগমিত সিংও তার পদত্যাগের দাবি করেছিলেন। বিশ্লেষকরা বলছেন ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি সহ আরও অনেক কারণে চাপে পড়ে ক্ষমতা ছাড়তে হয়েছে ট্রুডোকে, যার মধ্যে ভারত বিরোধী অবস্থানও একটি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।